হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজি ক্লাস নিয়ে। তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, বিভিন্ন কলেজে, তাদের যে সোশ্যোলজির যে সিলেবাসগুলো আছে, সেই সিলেবাসের যে টপিকগুলো, সেই টপিকগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদেরকে পড়াশোনাগুলো করানো হচ্ছে বা তোমাদের কিন্তু পড়াশোনাগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করা হচ্ছে। এবং আমাদের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের যে পড়াশোনার বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি। যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে তোমাদের পড়াশোনার যে যাবতীয় যে আমরা ক্লাসেসগুলো দিই, সেই ক্লাসেসগুলো আমরা যখন দেবো বা ভিডিওগুলো আপলোড করবো, তোমরা কিন্তু তখন নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবে। ঠিক আছে? এবং তোমাদের জন্য একটা খুশির খবর দিই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি। ঠিক আছে? তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখনো জয়েন করোনি, তোমরা অতি অবশ্যই এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে তোমরা তোমাদের পড়াশোনাটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে করতে পারো। এবং তোমাদের যে কলেজে যে যাবতীয় বিষয়গুলো আছে, নোটস পত্র থেকে শুরু করে পড়াশোনার সবকিছু কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু হেল্প করব। ঠিক আছে? তো দেখো, আমি আজকে সোশ্যোলজি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে এই টপিকটা আছে। ঠিক আছে? সেটা হচ্ছে কি, ভারতের পঞ্চায়েতি রাজের প্রয়োজনীয়তা। ঠিক আছে? ভারতে পঞ্চায়েতি রাজের প্রয়োজনীয়তা। তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছো, তারা দেখবে পঞ্চায়েতি রাজ নিয়ে কিন্তু আমি কিন্তু তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ যে সমাজবিজ্ঞান আছে, সেই গ্রামীণ সমাজবিজ্ঞানের একটা মূল পার্ট। ঠিক আছে? গ্রামীণ সমাজবিজ্ঞান যদি তোমাকে পড়তে হয় বা জানতে হয়, তোমাকে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা পড়তে হবে। ঠিক আছে? পঞ্চায়েত ব্যবস্থাটা হচ্ছে গ্রামীণ যে শাসন ব্যবস্থা, তার কিন্তু মূল কাঠামোই হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। তো গ্রামের ব্যাপারে যদি তোমাকে জানতে হবে বা গ্রামীণ সমাজবিজ্ঞান ব্যাপারে যদি তোমাকে পড়তে হয়, তোমাকে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা পড়তে হবে। তো এই পঞ্চায়েত ব্যবস্থার দেখো, এই যে পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের ভারতের যে পঞ্চায়েত ব্যবস্থা, তার কি প্রয়োজনীয়তা, সেটা নিয়ে আজকের ভিডিওটা। ঠিক আছে? তো দেখো, আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে, বেশিরভাগ রাষ্ট্রে কিন্তু এই পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু স্বীকৃতি পেয়েছে। আগে কি দেখা গেছিল, আগে কিন্তু প্রতিটা রাষ্ট্রে কিন্তু এরকম যে পঞ্চায়েত ব্যবস্থা বা শাসন পরিচালনার জন্য কোনো একটা ব্যবস্থা কিন্তু প্রতিটা রাষ্ট্রে আলাদা আলাদা দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা আছে, সেটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তার কারণ কি, এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে গ্রামীণ যে শাসন কার্য যে পরিচালনাটা খুব সুন্দরভাবে হচ্ছে। ঠিক আছে? তো দেখো, এই যে পঞ্চায়েতি রাজের যে প্রয়োজনীয়তাটা কি, প্রথমত যদি আমি পঞ্চায়েতি রাজের যে প্রয়োজনীয়তাটা তোমাদেরকে বলি, তাহলে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে নাগরিক সচেতনতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা বৃদ্ধির সহায়ক। এটা কি, নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা বৃদ্ধির সহায়ক। তার মানে কি, নাগরিক চেতনা কি, নাগরিক চেতনা মানে আমাদের যে গ্রামের যে বসবাসকারী মানুষজন আছে, তারা কিন্তু এই পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু প্রশাসনটা কিভাবে চলে এবং প্রশাসন কিভাবে কাজ করে, সেটা কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা থেকে কিন্তু তারা কিন্তু ভালো একটা ভাবে জানতে পারে বা তাদের মধ্যে একটা চেতনার উদ্বুদ্ধ হয়। ঠিক আছে? এবং নেক্সট যেটা বলছে, ও প্রশাসনিক অভিজ্ঞতার বৃদ্ধি সহায়ক, মানে প্রশাসনটা কিভাবে কাজ করছে, প্রশাসন কাঠামোটা কি, ঠিক আছে, কিভাবে একটা আইনসঙ্গত ভাবে কি করে একটা গ্রাম পরিচালনা করা যায়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের অভিজ্ঞতাটা কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে। সেকেন্ড দেখো কি বলছে, সেকেন্ড বলছে শাসন কার্য পরিচালনার বিষয়ে উদ্ভাবনী প্রতিভার বিকাশ সাধন সম্ভব। ঠিক আছে? শাসন কার্য পরিচালনার ব্যাপারটা কি, তোমরা দেখবে তোমাদের এলাকায় দেখবে পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু বিভিন্ন যে এলাকাগুলো আছে, ধরো তোমাদের ব্লকে বিভিন্ন যে গ্রামগুলো আছে বা বিভিন্ন যে পাড়াগুলো আছে বা তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন পাড়াগুলো আছে, সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু দেখবে আলাদা আলাদা পঞ্চায়েত। ঠিক আছে? এবার তারা কি করছে, তারা 5 বছর ধরে কাজ করছে এবং 5 বছর পরে মানে নির্বাচনের শেষে যখন ওই 5 বছর চলে যাচ্ছে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে একটা দিক থেকে কিন্তু তুমি কিন্তু বলতে পারবে যে এই অঞ্চলে বা এই গ্রাম পঞ্চায়েতে এতগুলো গ্রাম পঞ্চায়েত ছিল বা পঞ্চায়েত সদস্য ছিল, তাদের মধ্যে কিন্তু ধরো 10 জনের মধ্যে কিন্তু 1 জন বা 2 জন কিন্তু খুব ভালো কাজ করেছে, মানে মানুষের পাশে থেকে কিন্তু মানুষের জন্য কাজ করেছে। ঠিক আছে? দেখবে তাদের কিন্তু তারপরের বার কি করা হয়, পঞ্চায়েত সমিতির জন্য কিন্তু নির্বাচনের জন্য দাঁড় করানো হয় বা
জেলা পরিষদে দেওয়া হয়, কারণ তারা কি তাদের যে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু অনেক ভালো মানুষের কাছে, ঠিক আছে। এইভাবে কি হয়, তাদের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু তাদের প্রতিভার বিকাশটা ঘটে, ঠিক আছে। তারপরে দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাপ হ্রাস। এটা কি, এখন যদি তোমাকে বলা হয় যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে, মানে আমাদের দিল্লির থেকে বা আমাদের কলকাতার থেকে তোমাদের এলাকাকে পরিচালনা করবে, সেটা সম্ভব না, সেটা অনেকটাই দূর হয়ে যায়, মানে ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়। তার জায়গায় যদি আমাদের এই এলাকাতে নিজেদের যদি একটা যদি প্রশাসনিক সংগঠন থাকে বা প্রশাসনিক যদি কাঠামো থাকে, তাহলে কি প্রশাসনটা বা শাসন কার্যটা পরিচালনা করতে সুবিধা হয়, ঠিক আছে। যেরকম গ্রাম পঞ্চায়েত কি করে থাকে, যে একটা গ্রাম পঞ্চায়েত এলাকার শাসন ব্যবস্থাটা কার হাতে থাকে, এই গ্রাম পঞ্চায়েতের হাতে থাকে। তাতে কি হয় যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এখানে হস্তক্ষেপ করার দরকার পড়ে না, মানুষের যখন প্রয়োজন হয় বা মানুষের যখন দরকার হয়, তাতে কি হয় কেন্দ্র ও রাজ্য সরকারের কিন্তু চাপটা কিন্তু কম হয়, এবং প্রতিটা গ্রাম অঞ্চলের কি থাকে যে শাসন ব্যবস্থার যে পরিকাঠামোটা সেটা কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, পঞ্চায়েতি ব্যবস্থাতে ব্যয়িত অর্থের বৃহৎ অংশ গ্রামীণ জনগণ থেকে আসে, তাই তারা মিতব্যয়িতা ও ব্যয়পরায়ণতা মনোভাব প্রকাশ করে। এই জিনিসটা কি, এই জিনিসটা দেখবে যে আমাদের যে গ্রাম পঞ্চায়েত গুলো থাকে সেখানে কি হয়, আমরা কিন্তু বিভিন্নভাবে ট্যাক্স পে করে থাকি, তাই না। যে একটা যে গ্রাম পঞ্চায়েত, তাদের আয়ের মূল জায়গাটা কোথায়, যে তার এলাকায় যে মানুষগুলো বসবাস করে, যে পরিবারগুলো বসবাস করে, তাদের থেকে কি হয়, তারা কিন্তু একটা রেভিনিউ কালেক্ট করে বা একটা কর নিয়ে থাকে, ট্যাক্স নিয়ে থাকে, এবং সেই ট্যাক্সের টাকাটা কি হয়, সেই গ্রাম অঞ্চলের যে উন্নয়নের কাজে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। বিভিন্ন রাস্তাঘাট তৈরি, নিকাশি নালা তৈরি, ঠিক আছে, বিভিন্ন মানুষের কোনো প্রয়োজনে সেই টাকাটাকে কি করা হয়, ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং দেখা যায় যে এই যে টাকাটা, এটাকে ওই মিতব্যয়িতা বা ব্যয়পরায়ণ কেন বলছেন, তুমি দেখবে এই সামনে হচ্ছে আমাদের কি আসছে, পুজো আসছে, ঠিক আছে। এবার দেখবে আমাদের পাশাপাশি দুটো পাড়াতেই কিন্তু পূজা হয়, একটা তোমার নিজস্ব পাড়ায় পূজা হচ্ছে, একটা পাশের পাড়ায় পূজা হচ্ছে। এবার তোমার নিজস্ব পাড়ার যখন পূজা হচ্ছে এবং তোমার বাড়িতে যখন চাঁদা কালেক্ট করতে আসে, তখন কিন্তু তুমি দেখবে তুমি কিন্তু তাদেরকে হচ্ছে চাঁদাটা বেশি দাও, কারণ সেটা হচ্ছে তোমার নিজের এলাকার। এবং পাশের পাড়ার থেকে যদি আসে, তাদের কিন্তু চাঁদাটা কম দেবে, মানে তোমার নিজের এলাকায় যদি 500 টাকা দাও, তাদেরকে কিন্তু 200 টাকা দেবে, তার কারণ কি সেটা পাশের পাড়ার। এরকম না কিন্তু তুমি কিন্তু সেই ঠাকুরটা দেখতে যাবে না বা সেই প্যান্ডেলটায় যাবে না, যে তারা কি পূজা করলে আমি দেখতে যাব না, ঠিক আছে। তুমি কিন্তু সেখানেও যাবে, তুমি কিন্তু তোমার পাড়াতেও যাবে, কিন্তু তোমার পাড়ার প্রতি তোমার আবেগটা বেশি, তার জন্য তোমার চাঁদার পরিমাণটাও সেখানে বেশি। সেই রকমই আমাদের গ্রাম পঞ্চায়েতে কি হয়, যে আমরা যখন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সটা পে করি, তখন আমরা কি হবে, এই যে আমরা যে টাকাটা দিচ্ছি, এই টাকাটা কি হবে, আমাদের উন্নয়নের জন্যই কাজে লাগবে, আমাদের রাস্তাঘাট তৈরি হবে, আমাদের নিকাশি নালা তৈরি হবে, আমাদের কাজে ব্যবহার হবে। তো তখন কি এটা কি আমরা কিন্তু নিজেদের উন্নয়নের জন্য কিন্তু টাকাটা দিয়ে থাকি, এবং এইভাবে ভাবনা চিন্তা করে থাকি যে এই যে আমরা টাকাটা দিচ্ছি, এটা কি হবে, আমাদেরই কাজে লাগবে, ঠিক আছে। এবং নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে জনগণের প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখা। এবার তুমি দেখবে যে কোনো একটা জায়গায় যদি তোমার গ্রামের কোথাও একটা কোনো ইনসিডেন্ট ঘটে যায়, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা ইনসিডেন্ট হলো, ঠিক আছে, সেখানে কি আমাদের রাজ্য সরকার থেকে, কলকাতা থেকে কি কোনো প্রশাসনিক লোককে কি তখনই তুমি পেয়ে যাবে, বা আমাদের কেন্দ্র সরকার দিল্লি থেকে কি কোনো লোককে তখনই তুমি পেয়ে যাবে, তাদের আসতে তো সময় লাগবে, তাই না। কিন্তু দেখবে তোমার পাড়ায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তোমার পাড়ায় যদি কোনো একটা ইনসিডেন্ট হয়, তাহলে তোমার পাড়ার যে গ্রাম পঞ্চায়েত যে সদস্য আছে বা তোমার যে প্রধান আছে, সে কিন্তু তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তুমি যদি তাকে একবার যদি মানে খবর দাও, সে কিন্তু তৎক্ষণাৎ পৌঁছে যায়। তাতে কি হচ্ছে, এই যে এই জিনিসটা যে মানুষের প্রতি সদা সতর্ক দৃষ্টিটা কি হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের জন্য মানুষের উপরে কি এই দৃষ্টিভঙ্গিটা আছে, যে কারোর যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু যে মানুষের কাছে একটা প্রশাসনিক একজন মানুষ বা প্রশাসন কিন্তু পৌঁছে যাচ্ছে তাদের যে কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে ফেস করার জন্য, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের ভারতের পঞ্চায়েতি রাজের কি প্রয়োজনীয়তা, ঠিক আছে। তা আমরা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু এই পঞ্চায়েতি রাজের যে প্রয়োজনীয়তা, তার উপরে কিন্তু অলরেডি নোটস প্রোভাইড করা হয়ে গেছে, এবং আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে যে অনলাইন ক্লাসেস গুলো দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করোনি, অতি অবশ্যই এই নাম্বার দুটোতে ফোন করো এবং কথা বলে তোমরা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অতি অবশ্যই জয়েন করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।